তোমার মতো ভাই আমি আমার জীবনে খুব কমই দেখেছি। জানো উজান, ছোট ভাইয়ের অপকর্ম জেনেও কিভাবে তার জীবনে একটা মেয়েকে ঠেলে দিচ্ছ। মেয়েটা তোমার ভাইয়ের কাছে ভালো থাকবে না জেনেও শুধুমাত্র ভাই সুখে থাকবে বলে, অথচ ভাবছো না একটা মেয়ের জীবন যে শেষ হয়ে যাচ্ছে। তোমার কি জীবন বলতে আদৌ কিছু আছে কিরণ? উজানের প্রশ্নে চকিতে চায় কিরণ। বিভ্রান্তি খেলা করে তার মুখে। আসলেই তো, তার জীবন বলতে আদৌ কিছু আছে? নেই তো। কি অবলীলায় সত্যিটা বলে দিল উজান। কিরণকে চুপ থাকতে দেখে উজান বলে, যাই হোক, তুমি আজ এই মুহূর্তে আমার সাথে যাবে। জুব পাগল হয়ে গিয়েছে তোমার জন্য। শেষ উক্তিটি শুনে মনে মনে হাসে কিরণ। হ্যাঁ, পাগল। তার জন্য পাগল, কি চমৎকার মিথ্যা কথা। সেই মুহূর্তে ওজানের ফোনে একটা মেসেজ আসে। ওজানের ফোনটা টেবিলেই ছিল। না চাইতেও মেসেজটা চোখে পড়ে যায় কিরণের। এক নিমেষেই তার চোখে পড়ে ফেলে মেসেজটা। তারপর এমনভাবেই চোখ সরিয়ে নেয় যেন সে মেসেজটা দেখেইনি। ওজান মোবাইলের আওয়াজ শুনে মোবাইলটা হাতে নেয়। একবার মেসেজে চোখ বুলিয়ে উল্টো করে রেখে দেয় যাতে কিরণ দেখতে না পারে। তোমাকে একটা সত্যি কথা বলি কিরণ, জাওহানকে তুমি যেমন ভাবছো ও ঠিক সেরকম নয়। 3 দিন আগে তুমি যা দেখেছো তা সম্পূর্ণটাই ভুল। চোখের দেখাটাও কিন্তু অনেক সময় ভুল হয় কিরণ। এই সব কিছু ইয়ানার প্ল্যান ছিল। ও তোমাকে সহ্য করতে পারে না, সেটা তুমি জানো। তাই ও এমন বিশ্রী খেলা খেলেছে তোমার সাথে। জাওহান শুধুমাত্র ওই খেলার শিকার হয়েছে। ওর কোনো দোষ নেই। ইয়ানা এসব করেছে যাতে তোমার আর জুবের সম্পর্ক ভেঙে যায়। কিরণ জানালা দিয়ে বাইরে তাকায়। একটু আগের মেসেজের কথা মনে পড়ে তার। মেসেজটাই লেখা ছিল, আমি যে ইয়ানার সাথে সব সময় মেক আউট করি এটা যাতে কোনোভাবেই কিরণ না জানে উজি। আমার শুধু কিরণকে চাই ব্যাস। আর ওকে এনে দেওয়ার দায়িত্ব তোর। অপেক্ষা করছি আমি। মেসেজটা যে জাউফানের তা বুঝতে সময় লাগেনি কিরণের। কিন্তু উজান তো আর জানে না যে তার অগোচরে মেসেজটা কিরণ দেখে ফেলেছে। অথচ ভাইকে নির্দোষ প্রমাণ করতে উজান কি সুন্দর মিথ্যা বলছে। মনে হয় যেন কিরণ বিশ্বাস করবে। কিরণ মেসেজের কথা গোপন রেখেই শান্ত কণ্ঠে বলল, মানলাম এসব ইনায়ের প্ল্যান, কিন্তু ইনায়া কি করে জানলো যে আমি ওই দিন জুভের বাসায় যাব? ইনায়া তো ঠিকভাবে জানেও না আমি কখন কোথায় থাকি বা কি করি। তাহলে সেই দিনেই বা কিভাবে জানলো? ওজান এবার চুপ করে রইল। সে বুঝতে পারেনি কিরণ যে এই প্রশ্নটা করবে। না হলে সে আরেকটু সাজিয়ে মিথ্যেটা বলতো। আসলে জুভের জন্য তার টেনশন হচ্ছিল প্রচণ্ড। জাউফান অসুস্থ হয়ে গেছে প্রায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা দিন কিরণের নাম জপছে, ঠিক প্রথম দিনের মতো। উজানের মন পুড়ে ভাইয়ের এই অবস্থা দেখে। ছোটবেলায় জাউফান যা যা আবদার করত সব পূরণ করেছে উজান, সব। এখন তার কাছে কিরণকে ভিক্ষা চাইছে। উজান জানে যে জাউফানের বিশ্বাস একমাত্র তার ভাই পারবে কিরণকে এনে দিতে। কিরণের ফোন তখন তার স্বরে বেজে ওঠে। মায়ের ফোন। কিরণ ফোন ধরে জানতে পারল আজ কিয়াদের অপারেশনের ডেট। এটাই নাকি শেষ অপারেশন। তারপর কিয়াদ বাড়ি ফিরতে পারবে। কিরণ দ্রুত তার হাত ব্যাগ নিয়ে নেয়। তার শরীরটাও ভালো নেই, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো। তার উপর এত টেনশন। কোথায় যাচ্ছ? হসপিটালে। জুতো পরতে পরতে কাষ্ঠ গলায় বলে কিরণ। উজান আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাহিরে চলে যায়। কিরণ ঘরে তালা লাগিয়ে বের হতে গিয়ে দেখে উজান গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। উজান গাড়ির দরজা খুলে বলে, গাড়িতে ওঠো। কিরণ বিনা বাক্যে উঠে পড়ে। এখান থেকে মেইন রাস্তা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি নেই তার। আর হসপিটালেও পৌঁছতে হবে তাড়াতাড়ি। তাই গাড়িতে উঠতে দ্বিমত করেনি। হসপিটালে আসলে কিরণ 3য় তলার 203 নম্বর ওয়ার্ডে যায়। রুমের শেষের দিকে কিয়াদের বেড। উজানের দম বন্ধ হয়ে আসে হাসপাতালের ভ্যাপসা গন্ধে। চারিদিকে এত এত অসুস্থ মানুষ, এত কোলাহল, তার মতো ইন্ট্রোভার্ট মানুষের মাথা ধরিয়ে দিচ্ছে। দম আটকে সে কিরণের পিছু পিছু যায়। রুমের প্রতিটা মানুষ উজানকে অবাক চোখে দেখছে। উজান রুমের অর্ধেক গিয়েই ফিরে আসে। রুমের বাইরেই দাঁড়িয়ে থাকে। কিরণের মায়ের চেহারা রুগ্ন। ঘুমন্ত কিয়াদের পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। কিরণকে দেখে তার মুখ কিছুটা উজ্জ্বল হয়। কিরণ মা, এসেছিস? তার মা মমতাজ কিয়াদকে জাগাতে নেয়। কিরণ বাধা দেয়। উঠিও না, ওকে ঘুমাচ্ছে, ঘুমাক।
ঘুমন্ত ভাইয়ের চেহারা মায়া মায়া। কিরণ ভাইয়ের কপালে চুমু খায়। কিয়াদের মাথার পাশে রসায়ন আর পদার্থবিজ্ঞান বই। এই ছেলে হাসপাতালে এসেও পড়ালেখা ছাড়েনি। তোর অনেক কষ্ট হয় না রে কিরণ? কিরণ চোখ উঠিয়ে মায়ের দিকে তাকায়। তার মায়ের চোখ ছলছল করছে। চোখ ফিরিয়ে নেয় সে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে নিজেও কান্না আটকাতে পারবে না। তাকে কান্না করতে দেখলে মাও ভেঙে পড়বে। আমার মাঝে মাঝে মনে হয় তোকে যদি জন্মটা না দিতাম তাহলে তোর এই নিষ্ঠুর দুনিয়া দেখা লাগতো না। সব ভুল আমার। তুমি আবার শুরু করেছো মা? কিরণ বিরক্তিকর ভান করে চোখের জল আটকায়। না রে, সত্যি বলছি, ছোট থেকেই তো তোকে কত কিছু সহ্য করে আসতে হয়েছে। আমি মা হয়ে কিছু করতে পারলাম না তোর জন্য। ডক্টর কি বলেছে অপারেশনের ব্যাপারে? কিরণ কথা ঘুরায়। তার এখন অতীতের কথা মনে করতে ইচ্ছে করছে না। ডাক্তার যেন কি বলেছে? বলেছিল অপারেশন করতে। কত টাকা যেন লাগবে ভুলে গেছি। মমতাজ মনে করার চেষ্টা করলেন। দিনে দিনে তিনি স্মৃতিশক্তি লোপ পাচ্ছেন মনে হয়। কিছুই মনে থাকে না ইদানিং। আচ্ছা আমি গিয়ে কথা বলে আসছি, তুমি থাকো। কিরণ উঠে বাহিরে যায়। বাহিরে উজানকে পায়চারি করতে দেখে কিরণ পাশ কাটিয়ে চলে যায়। কিরণকে কোথাও যেতে দেখে উজানও তার পিছু নেয়। কিরণ রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে অপারেশনের ব্যাপারে, আর জানায় সব মিলিয়ে মোট ৯৫,০০০ লাগবে। কিরণের ব্যাংকে এত টাকা নেই, যা ছিল তা দিয়ে এই কয়দিন মায়ের আর কিয়াদের ঔষধে শেষ হয়ে গিয়েছে। কিরণ ব্যাংক থেকে লোন নিবে ভাবে, যেহেতু এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। কিরণ হসপিটালের বাইরে বের হলে উজান পেছন থেকে ডাক দেয়, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিরণ ক্রুদ্ধ স্বরে বলে, লাগবে না। এই বলে আবার হাঁটা দেয়। উজান দৌড়ে এসে কিরণের হাত ধরে থামায়। হাত ছাড়ো উজান। লিসেন কিরণ, তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব আমি, তার বদলে তোমাকে আমার সাথে যেতে হবে। না লাগবে না আমার সাহায্য, না আমি আপনার সাথে যাব। চিৎকার করে ওঠে কিরণ। হাত ছাড়িয়ে নিতে চায় সে, পারে না। উল্টে উজান আরো শক্ত করে চেপে ধরে। পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করো না, সবাই দেখছে। কিরণ চারিদিকে তাকিয়ে দেখে প্রত্যেকটা মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। কিরণ শান্ত হয়। উজান কিরণের হাত টেনে ধরে দোকানের কোনায় নিয়ে আসে। উজান বড় করে শ্বাস নেয়, মুখ গম্ভীর করে বলে, তুমি বাধ্য কিরণ, আমি শুধু ভদ্রতা বজায় রেখে তোমাকে যাওয়ার জন্য বলছি। জাউভানকে এখানে নিয়ে এসে নিজে এসেছি শুধু তোমাকে বুঝিয়ে নিয়ে যেতে। আমার সাথে গেলে তোমারই লাভ। জুবকে যদি বলি তুমি এখানে আছো, তাহলে ও কিন্তু তোমাকে আর তোমার মা ভাইকেও ছাড়বে না, সেটা তুমি খুব ভালো করে জানো নিশ্চয়ই। তোমাকে তো নিয়ে যাবেই, সাথে তোমার মা আর ভাইয়ের জীবনটাও শেষ করবে। কিরণ থমকানো গলায় বলে, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? যা ভাবো। উজানের শীতল গলা। কিরণের অশ্রুর ধারা গাল বেয়ে গড়িয়ে পড়ে। তা দেখে মায়া হয় না কঠিন হৃদয়ের উজানের। সে গাম্ভীর্যতা বজায় রেখেই বলে, তোমার ভাইয়ের অপারেশনের টাকা থেকে শুরু করে সব টাকা আমি দিব, তোমার চিন্তা করতে হবে না। ঠিক এরকম একটা ডিলের জন্যই আমি জুভের কাছে বন্দী হয়েছি, এখন আবার সেই একই ডিল। কিরণের কণ্ঠ রুদ্ধ, চোখ ঘোলা হয়ে আসছে ক্রমশ। আমার ডিলটা মাত্র 1 মাসের ছিল, তারপর তো তোমাকে আমি মুক্ত করেই দিয়েছিলাম। জুব তোমাকে আটকিয়েছে, তাহলে দোষটা কি আমার? আর তোমাকে আমি বাড়তি আরও অনেক সুযোগ দিব কিরণ। তোমার ভাইয়ের সুন্দর ভবিষ্যতের জন্য যা লাগে সব দিব। নতুন পরিবেশ পাবে তোমার পরিবার। তুমি কি এখনও রাজি হবে না, নাকি নিজের স্বার্থের কথা চিন্তা করে এই সুযোগটা হারাবে? কিরণ ধরা গলায় ক্ষীণ কণ্ঠে শুধু এইটুকুই বলে, তুমি অনেক স্বার্থপর উজান, অনেক স্বার্থপর। কিরণকে উজান নিজের বাংলোতে নিয়ে এসেছে। কিরণ বলেছে তার কিছুদিন সময় দরকার। সে জাউফানের সাথে এখনই দেখা করবে না। উজানও সময় দিয়েছে, তবে শর্ত স্বরূপ কিরণকে জুভের সাথে ফোনে কথা বলতে হবে। জুভকে ম্যানেজ করার দায়িত্ব উজানের। কিরণকে তার বাসায় ছেড়ে দিতেই বলেছিল, এ মাসের শেষেই বাসা ছেড়ে দিবে, আর এ মাস শেষ আজকে। তাই উজান কিরণকে বলেছে সে তার ব্যাগ গুছিয়ে আনতে। বাকি জিনিসপত্র পরে উজান লোক দিয়ে নিয়ে যাবে। কিরণের আগে থেকেই প্রয়োজনীয় সব গোছানো ছিল, তাই সমস্যা হয়নি। এ মাসের ভাড়া উজানই দিয়ে দেয়, যেহেতু কিরণের কাছে তত টাকা ছিল না। ভাড়া দেওয়ার সময় আয়াতের সাথে দেখা হয়ে যায় তাদের। আয়াত কিরণকে দেখে বলে, কিরণ তুমি কোথায় ছিলে গো? তোমার বয়ফ্রেন্ড তো আমার বাসায় এসেছিল কাল।
সে কি হাঙ্গামা সৃষ্টি করেছে। আমি যত বলেছি তুমি কোথায় আছো আমি জানি না, তিনি তো বিশ্বাসই করেনি, উল্টো আমাকে থ্রেট দিয়েছে জানো। এখন তুমি এসে গেছো, ভালোই হয়েছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমার বফের হুমকিতে। কিরণ চুপের হয়ে ক্ষমা চাইল। সে এখান থেকে চলে যাবে সেটা আয়াত আজই জেনেছে। কিরণের যে টাকার সমস্যা সেটা সে বুঝেছে, তবে সে বাবাকে বলে কিরণের থেকে কম ভাড়া নিতে পারত যদি উজানের উপর নজর ভালো করে গেঁথে যেত। কারণ উজানকে পেতে হলে কিরণকে মাধ্যম হিসেবে কাজে লাগানো যেত, কিন্তু এখন তো উজানের থেকে নজর সরে গিয়ে আহুজানের উপর পড়েছে, আর আহুজান নিজেই এসে ধরা দিয়েছে। তাই আর কিরণকে তার লাগবে না। তাই সে কিরণকে বাসা ছাড়তে বারণও করেনি। যেহেতু তার সাময়িক জুনিয়র ফ্রেন্ড ছিল কিরণ, কিরণকে নিচের তলার একটা রুমে থাকতে দেয় উজান। আর কিরণকে সাবধান করেছে উপরের তলায় যাতে ভুলেও পা না বাড়ায়, কারণ সেখানে কিরণের পদচারণ তাকে ডিস্টার্ব করবে, যা সে মেনে নিতে পারবে না। কিরণ চুফের সাথে ফোনে কথা বলেছে, ভিডিও কলে বলতে হয়েছে, যদিও চুপ বুঝতে পারেনি কিরণ কোথায় আছে। কিরণের সাথে যখন কথা বলছিল জুফ এত আগ্রাসী হয়ে গিয়েছিল যে কথার মাঝে কিরণকে কল কেটে দিতে হয়েছে। 2 দিন হয় কিরণ এখানে এসেছে, তাকে নিয়ম করে প্রতিদিন 2 বার কল করতে হয় জুফকে, তার খোঁজ খবর নিতে হয়। প্রথমে জুফ পাগল করেছিল কিরণ কোথায় আছে বলতে, পরে আর অবশ্য বলেনি। নিশ্চয়ই উজান কিছু একটা বলে সামলিয়েছে। উজান এখানে সারা দিন থাকে, তবে কিরণের সাথে কথা বলে না বললেই চলে। এখানে আসলে উপরের তলায় গিয়ে নিজের আর্ট আর স্কাল্পচারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার নাকি কয়েকদিন পর এক্সিবিশনে যেতে হবে। সে দুপুরে এখানে আসে আর রাত হলেই ফ্ল্যাটে ফিরে যায়। মাঝখানের সময়টুকুতে সে কিরণের খোঁজ নেয় না, ইচ্ছে করেই এড়িয়ে যায়। কিরণ তত মাথা ঘামায় না। উজানকে না দেখলেই ভালো, দেখলে বারবার তার স্বার্থপরতার কথা মনে পড়ে। কিরণের ভাইকে কেবিনে শিফট করেছে উজান, মমতাজকেও ভালো ডাক্তার দেখিয়েছে, অধিক টাকা দিয়ে নার্স দেখেছে আলাদা করে, যাতে মমতাজের কষ্ট না হয়। কিরণ যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন এক প্রসঙ্গে মমতাজ বলেন, তুই যে ছেলের কথা বলেছিলি না, সে তো অনেক ভালো রে। কিরণ বুঝতে পারে না প্রথমে। কার কথা বলছো? ওই যে তুই নাকি বিয়ে করবি কোন ছেলেটাকে, তোকে নাকি অনেক ভালোবাসে ওই ছেলেটা। কিরণ ভাবে জাউফান সম্পর্কে কিরণ তার মাকে কিছুই জানায়নি, বললে আরো টেনশন করবেন। তাই শুধু সে বলেছিল এখানে একটা ছেলেকে তার পছন্দ হয়েছে আর তারা বিয়ে করবে। তার মাও কিছু বলেনি, তার মেয়ে এত কষ্টের পর একটু সুখে থাকুক, এটাই তো চাই। কিরণকে চুপ থাকতে দেখে তার মা বলে চলে, কাল এসেছিল এখানে, কিয়াদের জন্য কত বই এনেছে জানিস, খাবার আনলো কয়েক পদের, আমার সাথে বসে অনেকক্ষণ গল্প করলো। কত অমায়িক ব্যবহার, তোর সাথে অনেক মানাবে। কিরণ স্তম্ভিত হয়। জাউফান ওখানে গিয়েছে? জুফ তো জানেই না এসব ব্যাপারে, তাহলে সে কিভাবে যাবে? মা, জাউভান ওখানে গিয়েছে। কে? জাউভান? সেটা আবার কে? যার কথা বলছো তুমি। ওর নাম তো উড়ান, না জানি কি বললো। কিরণ চমকিত হয়। ওজানের কথা বলছে নাকি? নিশ্চিত হওয়ার জন্য বলে, উজান? হ্যাঁ হ্যাঁ, উজান। কিরণের চোখে বিস্ময় খেলা করে। ওজান গিয়েছে, কই একবারও তো বলল না সে। মা, আমি তোমাকে যার কথা বলেছি সে উজান না, ওর নাম জাউভান। মনে নেই তোমার? কি নাম? জাউভান? কে জানি, আমার তো মনে নেই। যে গিয়েছে সে উজান, সে হচ্ছে জাউভানের বড় ভাই। ও বুঝেছি, বড় ভাইটা কত ভালো, না জানি ছোট ভাইটাও কত ভালো হয়, দেখবি তোকে রানী করে রাখবে। কিরণ ভিতরটা দগ্ধ হয়ে যায় অদৃশ্য আগুনে। কষ্টের হাসি হেসে মনে মনে বলল, অনেক ভালো সে। আমার জীবনে তার চেয়ে ভালো লোক খুবই কম দেখেছি। একদম মাথায় করে রাখবে আমায়। কিরণের রুমটা অনেক বড়, তবে আসবাব কম। অ্যাটাচড আলমারি, তাতে ডিজাইন করা ফুলের কারুকাজ, পাশে ছোট্ট ড্রেসিং টেবিল আর জানালার দিকে মুখ করে রাখা একটি টেবিল। স্লাইডিং ডোর খুললেই বারান্দা। যেহেতু তার রুম নিচের তলায়, তাই মাটির কয়েক ফুট উঁচুতে তার বারান্দা। এখান থেকে গার্ডেনের এক অংশ নজরে পড়ে। কিরণ চাকরি ছেড়ে দিয়েছে, গত মাসে বেতন পেয়েছে মোট বেতনের অর্ধেক। চাকরি ছাড়ার দিন বস তাকে তিরস্কার করাটাও বাদ রাখেনি। কিরণ চুপচাপ মেনে নিয়েছে সব। দোস্ত তারই ছিল, অফিস অনেক কামাই দিয়েছে সে,
কিরণের জীবনে একটা বড় স্বপ্ন ছিল নিজ উদ্যোগে ব্যবসা করা। ছোট থেকেই কাগজ দিয়ে বিভিন্ন ক্রাফটিং সুতার কাজ খুব ভালো জানত। তার মন শৈল্পিক, মনে মনে কত ডিজাইন এঁকে রেখেছে সে, শুধু বাস্তব রূপ দিবে বলে। তার ইচ্ছে ছিল বড় হয়ে এসবের ব্যবসা করবে। এমব্রয়ডারি করা ব্যাগ, অঙ্কিত রঙিন শাড়ি, হাতে তৈরি ফুলের টব, ছেলেদের পাঞ্জাবি, সব কিছু সে নিজের হাতে করে বিক্রি করবে। বড় শোরুমে তার এগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকবে। কারুকাজ করা শাড়ি পরে কাস্টমার রিভিউ দিবে। তার ডিজাইনের ব্যাগ হাতে কাস্টমার তার দোকানে আসবে, যা দেখলে মন ভরে যাবে কিরণের। ব্যবসা বড় হবে, আনাচে কানাচে তার নাম ছড়িয়ে পড়বে। তার আন্ডারে কাজ করবে শত শত মানুষ, সবাইকে কাজ শেখাবে। সবাই দেখবে তার সৃজনশীলতা, প্রশংসা করবে। এই স্বপ্নটাই দেখে কিরণ। স্বপ্নটা কি খুব বেশি কিছু? কিরণ আলমারি থেকে তার ব্যাগ বের করলো। এখনো সবকিছু গুছিয়ে আলমারি রাখা হয়নি। ব্যাগ থেকে সোনালি পাড়ের সাদা শাড়ি বের করলো, আঁচলে ছোট্ট গোলাপি সুতোর ফুল। এই শাড়িটার কিছু অংশ কিরণ কমপ্লিট করতে পেরেছে। শাড়িটার নিচে একটা ডিজাইনিং খাতা। কিরণ খুব যত্নে পেজগুলো উল্টাতে লাগলো। এক একটা পেজে ম্যান্ডেলা আর্ট, হুপ আর্ট, বিভিন্ন ধরনের ডিজাইন আঁকা। এগুলো এঁকেছিল কোনো এক কালে। মাঝখানের একটা পেজে এসে তার হাত থামলো। এখানে খুব সুন্দর একটা গাউনের বুক পর্যন্ত অর্কিড ফুল আঁকা। এটা শেষ করা হয়নি, শেষ করার মতো সময় হয়ে ওঠেনি তার। এরকম অনেক কাজ আছে যেগুলো কিরণ সময়ের অভাবে করতে পারেনি। জাউফান কিরণের শখের মূল্য দিতে জানতো না। কিরণ যখন বলে তার স্বপ্নের কথা, তখন জাউফান কিরণকে উৎসাহ তো দেয়নি, বরং কিরণের তার চেয়ে বেশি অন্য কিছুকে প্রায়োরিটি দেওয়াটা মেনে নিতে পারেনি। যত রকমভাবে কিরণের কাজে ডিস্টার্ব করা যায় করেছে। জুফ যখন নিউ ইয়র্ক যেত তখন খালি কিরণ হাতে একটু সময় পেত, তখন সে এসব নিয়ে বসতো। অনলাইনে একবার খালি একটা ব্যাগ সেল করতে পেরেছিল 1500 টাকায়, তাও 1 মাস মোবাইলে সময় দেওয়ার পর। তারপর খুব বাজেভাবে ধোঁকা খায় কিছু কাস্টমারদের কাছ থেকে। এত পরিশ্রম ঢেলে তার শখের কাজগুলো সে তৈরি করেছিল, চোখ ব্যথা নিয়ে মোবাইলে বায়ার খুঁজছিল, তাই ধোঁকাটা হজম করতে খুব কষ্ট হয়েছে কিরণের। তা নিয়ে রাতের পর রাত কেঁদেছে ও। অনলাইন বিজনেসের প্রতি মন উঠে গিয়েছিল তার। তারপর সে সিদ্ধান্ত নেয় সে লোকালেই মার্কেট করবে। কিরণ তার দোকানের নামও ঠিক করে রেখেছে, কিরণ বুটিক হাউস। নামটি কি খুবই কমন? আর একটু আনকমন হলে ভালো হতো না? ভাবতে হবে। কিরণ দীর্ঘশ্বাস ফেলে। আজ অনেক দিন বাদে সে একটু শান্তিতে কাজ করবে। ওজানের থেকে 2 সপ্তাহ চেয়ে নিয়েছে, তারপর সে হোস্টেলে উঠে যাবে। এখন সে উজানের আন্ডারে কাজ করে। টিউশনি করতে চেয়েছিল, কিন্তু উজানের বাংলোটা এতই দূরে যে আসা যাওয়াতেই সময় চলে যায়। তাই উজান তাকে বলেছে তার হয়ে কিছু কাজ করতে, আর কাজের বিনিময়ে তাকে প্রতিদিন বেতন দেওয়া হবে। কাজ তেমন কঠিন না। উজানের পেইন্টিং রুমে কিরণ যেতে পারবে এখন, শুধু কিছু সময়ের জন্য। সেই সময়ের মধ্যে উজানের আর্টগুলো ভালো করে প্যাকেজিং করা, ঘর পরিষ্কার রাখা, যত সরঞ্জাম আছে সব ঠিকভাবে সাজিয়ে রাখা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাগানের পরিচর্যা করা ও বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো এনে উজানের পেইন্টিং রুমের টবে সাজিয়ে রাখা। উজান এসব নিজেই করতে পারত, কিন্তু কিরণকে কাজে লাগানোর জন্যই এটা করা। কিরণের কাছে উজানের কাজটা ভালোই লাগে। দিনে মাত্র কয়েক ঘন্টা এই কাজ, এই অল্প কাজে অনেক টাকা পায় প্রতিদিন। তারপর বাকিটা সময় সে নিজেকে দেয়। কতদিন পর নিজেকে দেওয়ার জন্য একটু সময় পেল। এই সময়টাকে তো আর অবহেলা করা যাবে না। উজানের আর্টগুলো দেখে তার নিজের মধ্যেও অনেক আইডিয়া চলে আসে। সে হিসেবে কাজটা কিরণের পছন্দসই বলা চলে। তার এখন আপাতত কোনো টেনশন নেই। মা ভাই ভালো আছে, সেও ভালো আছে। জাউফানকে তার আর এখন ভালো লাগে না। আগে যেই মায়াটা ছিল সেটাও কেটে গেছে। জাউফানকে নিয়ে সে টেনশনও করে না। জুফ তার মতো থাকুক, যা ইচ্ছে করুক। জুফের সাথে না হয় সে বাকিটা জীবন অভিনয় করেই কাটাবে। কিরণের স্যাক্রিফাইসের জন্য যদি তার পরিবার সুখে থাকে তাতে ক্ষতি কি? যা আছে ভাগ্যে তাই হবে। কিরণের মনে তখন অন্য কিরণের সে প্রশ্ন করতে চায়, তুই নিজে সুখে থাকবি তো?
এই প্রশ্নটা মনে আসার আগে মনের কপাট খুব শক্ত করে আটকে রাখে কিরণ। কিরণ রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করে। উজান আসলে উজান নিজেই নিজের খাবার রান্না করে। সে খুব স্বাস্থ্য সচেতন। কিরণের মতো সে ভাজা পোড়া আনহেলদি খাবার এড়িয়ে চলে। তখন কলিং বেলের আওয়াজ শোনা যায়। এই সময় এখানে কে আসলো? উজানের কাছে এক্সট্রা চাবি থাকে, যার কারণে কিরণকে দরজা খোলার জন্য তটস্থ থাকতে হয় না। উজান তো নয় তাহলে? কিরণ দরজা খুলবে তার আগেই লনে ইয়ানাকে দেখল। বাংলোর যেই সাইডে পুল ওই সাইডেই লন, আর ঘর আর পুলের মাঝে কাচের বড় স্লাইডিং ডোর। দরজাটা খোলা, তাই ইয়ানা পুল পার হয়ে সেই দরজা দিয়েই ভিতরে ঢোকে। কিরণ তখন মেইন দরজার সামনে দাঁড়িয়ে ইয়ানার গতিবিধি লক্ষ্য করছিল। ইয়ানা স্লিম দেহে ক্রপ টপ আর লং জিন্স, আর উপর বাদামি রঙের জ্যাকেট, কাঁধে ব্র্যান্ডের খুব সুন্দর একটা পার্স, হাতে বিভিন্ন ফুলের বড় একটা বুকে। ইয়ানা আশেপাশে তাকিয়ে উজানকে ডাকতে লাগলো। কিরণ অবাক না হয়ে পারে না। ইয়ানার কি ক্যারেক্টার বলতে আসলেই কিছু নেই? কিছুদিন আগে জুভের সাথে, এখন আবার উজানের সাথে ঢলাঢলি করতে এসেছে। উজান নেই। কিরণ গম গম করে বলে। এগিয়ে যায় রান্নাঘরে। ইয়ানা কিরণকে দেখে ভ্রু কুচকায়, কপালে ভাঁজ ফেলে এগিয়ে আসে। ডাইনিং আর রান্নাঘর সামনাসামনি, মাঝে কোনো দেওয়াল নেই। মার্বেল টেবিলের উপর ফুলের তোড়াটা রেখে ইয়ানা প্রশ্নবোধক চাহনিতে তাকায়।